ভুলুদা, একটা চা আর বিস্কুট। এই বলে ছেলেটা একটা চায়ের দোকানের সামনে পাতা বেঞ্চটা এসে একটা সাইডে বসে। কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল তার, ওটাকে নামিয়ে রাখে পাশে। দোকানের ভেতর থেকে একটা বছর 12 ছেলে বেরিয়ে আসে। ছেলেটার হাতে 1 কাপ চা আর বিস্কুট ধরিয়ে দিয়ে চলে যায়। ছেলেটা বিস্কুটটা চায়ে ডুবিয়ে খেতে শুরু করে, যদিও বোঝা যাচ্ছে খাওয়ার ইচ্ছে বিশেষ নেই তার। এলোমেলো চুলগুলো ক্রমেই চোখের উপরে এসে পড়েছে। গায়ের সাদা রঙের শার্টটায় রাজ্যের ময়লা লেগে আছে। চোখে একটা রিমলেস চশমা। সেই চশমার মধ্যে দিয়ে যে দুটো চোখ দেখা যাচ্ছে সেগুলোতে অসীম শূন্য দৃষ্টি। ধীরে ধীরে চা বিস্কুট শেষ করে বেঞ্চ ছেড়ে উঠে পড়ে। তারপর বাচ্চা ছেলেটার হাতে 10 টাকা দিয়ে ক্লান্ত পায়ে বেরিয়ে আসে রাস্তায়। ছেলেটার আজকে চাকরির কি একটা ছিল যেন, ডাক পাঠিয়েছিল। কি খবর এলো কে জানে। হয়নি হয়তো এবারেও, মনটা খারাপ ওর জন্য। খারাপ লাগে, বাপ মাহারা ছেলে তো, একটা চাকরি পেলে তাও মামা মামির সংসারে একটু কম কথা শুনতো। কথাগুলো কৃষাণুর কানে যায় না, কারণ ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। একবার বুক হাউসে যেতে হবে ওকে। কয়েকটা বই অর্ডার দিয়ে এসেছিল, সেগুলো এসেছে কি না দেখতে হবে। যদিও পকেটের অবস্থা খুবই খারাপ, তারপরে মাসের শেষ এখন। মামাকে টাকার কথা বলাই যেত, কিন্তু মামি জানতে পারলে আবার অশান্তি করবে, তাই আর কিছু জানায়নি। দেখা যাক কি হয়। ওর এক বন্ধু তো ওই দোকানে কাজ করে, যদি কিছু কম সম হয়ে যায়। আজকের ইন্টারভিউটায় যদি কাজটা পেয়ে যেত তাহলে ভেবেছিল একটা মিষ্টির হাঁড়ি নিয়ে বাড়ি ঢুকবে, কিন্তু শেষের দিকে গিয়ে নিজের দোষে সবটা এমন গুলিয়ে গেল। এখন কাজটা যে আর পাবে না সেটা বুঝতেই পারছে। হাজার রকম চিন্তা মাথায় নিয়ে রাস্তার একটা সাইড দিয়ে হাঁটতে হাঁটতে পোস্ট অফিসের মোড়ের সামনে চলে আসে। সিগন্যাল দেখে রাস্তা পার হয়ে বুক হাউসের সামনে যেতেই দেখতে পায় চরম ভিড় দোকানে। এই ভিড়ের মধ্যে যাবে কিনা একবার ভাবে, তারপর এগিয়ে যায় দোকানের দিকে। এই শান্ত, বলছি ওই 3টে বই অর্ডার দিয়ে গিয়েছিলাম, দেখ না এসেছে কিনা। হ্যাঁ এসে গেছে, তুই দাঁড়া একটু, আমি বের করে দিচ্ছি। শান্ত কৃষাণুর একদম ছোটবেলার বন্ধু। ওই একজন বন্ধুই কৃষাণুর জীবনে পড়ে আছে এখনো। বাকি সবাই সুযোগ বুঝে সরে গেছে, তাতে কারোর ওপরই রাগ করেনি। বুঝেছে যে বন্ধুর পকেটে পয়সা না থাকলে পাশে কেউ থাকে না। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম শান্ত। ওর ভালো নাম শান্ত নীল। 2 বছর আগে এই দোকানে কাজ নেয় ও। তার আগে থেকে কৃষাণু সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি। দোকানে একটা পাশে দাঁড়িয়ে চারিদিকে বইগুলোর ওপর চোখ বোলাচ্ছিল। তখনই দোকানের অন্য একজন কর্মচারী একটা বই প্রায় ওর সামনেই এনে রাখে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র। বইটা বহুদিন ধরে কেনার ইচ্ছা ছিল ওর, কিন্তু এত দাম যে কিনে উঠতে পারছে না। তাই বইটা ওর সামনে রাখতে ও হাত বাড়িয়ে বইটা ধরতে গেল। তখনই আর একটা হাত বইটার উপর এসে পড়ল। আপনি দেখছিলেন বইটা? একটা মেয়ের গলা পায় কৃষণ। সেদিকে লক্ষ্য করে ঘুরে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। ও দেখে একজোড়া গভীর চোখ ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই চোখের মধ্যে দেখলে যেন সমস্ত জগৎকে খুঁজে পাওয়া যায়। আর কোনো কিছুই দেখতে পারে না কৃষণ, শুধু ওই চোখ দুটো যেন নিমেষের মধ্যে তাকে একটা বিশাল গোলক ধাঁধার সামনে এনে দাঁড় করায়।
আপনি যদি দেখেন বইটা তাহলে দেখুন না। আমি আসলে না না না, আমি নেব না আসলে। ওই আমার সামনে এনে রাখলো তো বইটা, তাই দেখছিলাম আর কি। এমা না না, দেখুন না। আমি নেব মানেই যে আর কেউ হাতে নিয়ে দেখবে না এমন তো না। আর আপনি কিনে নিতেও পারেন ভালো লাগলে। বিভূতিভূষণ আমার সবচেয়ে প্রিয় লেখক। ওনার যে কটা লেখা পড়েছি তাতেই ওনার ফ্যান হয়ে গেছি, কিন্তু গোটা উপন্যাস সমগ্র কেনার মতো ক্ষমতা নেই আমার। অত টাকা থাকলে কবেই কিনে ফেলতাম। আপনি নিন না বইটা, অসুবিধা নেই কোনো। তারপর আর কোনো কথা চলে না। মেয়েটা এগিয়ে এসে বইটা তুলে নেয় একবার, দেখে, তারপর দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এতক্ষণে দোকানের ভিড়টাও কমে গেছে। কৃষাণু মেয়েটার চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। ওকে দেখেই ওর দিকে এগিয়ে আসে শান্ত। তারপর শান্ত গলাতেই সে বলে, মেয়েটার নাম অপর্ণা, নতুন এসেছে কৃষ্ণনগরে। ওই কদমতলা ঘাটের দিকে একটা বাড়ি কিনেছে, বুঝলি? কিন্তু তুই এত সব জানলি কি করে? মেয়েটা আগেও একদিন এসেছিল ওর বাবার সাথে, সেদিন দোকানে ঘোষবাবু ছিল, উনি সব জিজ্ঞাসা করছিলেন, তা তখনই শুনেছিলাম। মেয়েটা মনে হয় চাকরির প্রস্তুতি নিচ্ছে, মা নেই, শুধু বাবা আর মেয়ে। সেসব ঠিক আছে, কিন্তু আমাকে কেন বলছিস বলতো? শান্ত এবার আর উত্তর দেয় না, শুধু কৃষাণুর দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। তারপর কাঁধে একটা চাপড় মেরে বলে, যা এখন তাহলে বাড়ি যা, বিকালে বেরোবো কিন্তু। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাইকে করে শম্ভুনগর থেকে চা খেয়ে আসবো। কৃষাণু আর কথা বাড়ায় না, নিজের বইটা তুলে নিয়ে ব্যাগে ভরে বেরিয়ে আসে। শুধু যাওয়ার সময় আর একবার পিছনের রাস্তাটার দিকে তাকিয়ে দেখে যে রাস্তা দিয়ে মেয়েটা চলে গেছে। কিছু কি ভাবলো কে জানে। ছেলেটাকে প্রথম ও দেখেছিল বইয়ের দোকানটায়। ওর দুদিন আগে বাবার সাথে গিয়েছিল একটা কম্পিটিটিভ এক্সামের বই কেনার জন্য। তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের দ্বিতীয় পার্টটা অর্ডার দিয়ে এসেছিল। গতকাল সেটা নিতেই গিয়েছিল দোকানে। ওখানেই ছেলেটার সাথে দেখা হয়, কথা হয়। ছেলেটাকে দেখেই অপর্ণার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি মনের ভেতরে হয়। বড় বড় চশমার ফাঁক দিয়ে ছেলেটার চোখ দুটো যেন অনেক না বলা কথা বলে দিতে চায়। বইটা নিয়ে বাড়ি ফেরার পর থেকেই ওই চোখ দুটো বারে বারে ভেসে উঠছে অপর্ণার চোখের সামনে। নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়ে এগুলোই ভাবছিল। তখনই ওর বাবার গলা পায়, মা, কই রে, ঘরে আছিস? হ্যাঁ বাবা, ঘরেই আছি, এসো। মিনিট দুয়েক পর অমিতাভ বাবু ঘরে ঢোকেন। ঘরে ঢুকে অপর্ণার দিকে একটু আলতো হেসে ধীর পায়ে বিছানার এক কোণায় এসে বসেন। বইটা নিয়ে এসেছিস তো, যেটা অর্ডার দিয়ে এলি? হ্যাঁ গো, কালকেই নিয়ে এসেছি। তুমি দোকানে যাওনি আজ? না রে, আজ আর যাইনি, শরীরটা ঠিক ভালো লাগছে না রে। রজতকে ফোন করলাম, বলল যে আসতে হবে না। এমনিও ওদের বাড়িতে নাকি আজ একটা অনুষ্ঠান আছে, দোকান তাড়াতাড়ি বন্ধ করে দেবে। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে তুমি একটু বিশ্রাম নাও। তুই এখন বাইরে বেশি বেরোস না মা, বুঝছিসই তো যা হয়ে গেছে সেটা। আমাকে আলাদা করে কিছু বলতে হবে না বাবা, ঝড়টা তো আমার উপর দিয়ে গেছে, আমি জানি। তুমি চিন্তা করো না। জানি তো মা, তাও বাবা তো চিন্তা হয় খুব। ঠিক আছে তুই থাক, আমি ঘরে গেলাম। মেয়ের মাথায় হাত বুলিয়ে অমিতাভবাবু উঠে পড়েন। তারপর ঘর থেকে বেরিয়ে দরজাটা আলতো করে টেনে দেন। অপর্ণা বিছানার উপরে বসে ওর বাবার বেরিয়ে যাওয়াটা দেখতে দেখতে পুরনো কথাগুলো মনে করতে থাকে। 1 বছর আগে ওর ওপর দিয়ে, ওর বাড়ির ওপর দিয়ে যে ঝড়টা বয়ে গেছে,
সেটা আজও ভেতর ভেতরে ভয় পাওয়ায়। ওই একটা ঘটনার প্রভাবে ওর মাও ওদের ছেড়ে চলে গেছে। মাঝে মাঝে নিজের ওপর খুব রাগ হয় ওর। ভগবানকে প্রশ্ন করতে ইচ্ছা করে, কেন এত সুন্দর করে পাঠালো ওকে? তাহলে তো এই ঘটনাটা ঘটতো না, ওর জীবনটাও এভাবে ওলটপালট হয়ে যেত না। তবে ঈশ্বরের ইচ্ছে কি তার কেই বা বুঝেছে। কোন সম্ভাবনার জাল বুনে তিনি রেখেছেন কেবল তিনিই জানেন। পরপর 2 দিন কোচিংয়ে যায়নি কৃষাণু। মন ভালো ছিল না। এই নিয়ে 3 বার 3টে জায়গায় ইন্টারভিউ দিতে গেছে। 3 বারই রিজেক্ট। যদিও ওর বয়স সবে 23, হাতে এখনো অনেক সময় আছে, তাও মামার বাড়িতে মামির মুখ আর সহ্য করা যাচ্ছে না। উঠতে বসতে অপমান করে পারলে। তাই মনের ভেতরে সমস্ত রাগ অভিমান দমিয়ে রেখে আজকে আবার ক্লাসে এসেছে। যে পড়ায় সেই দাদা ওর বাবার এক বন্ধুর ছেলে, ফলে কিছুতেই ওর থেকে মাইনে নেয় না। এতে একটু লজ্জাই লাগে কৃষাণুর। এখানে কোনো বন্ধু নেই ওর, একা আসে, কোণের দিকে একটা জায়গায় বসে ক্লাস করে, তারপর চলে যায় নিজের মতো। আজকেও ও এসে বসেছিল একটা কোণে। ছাত্রছাত্রীরা অল্প অল্প করে আসছে সবাই। ও অন্যমনস্ক হয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ সম্বিত ফিরল একটা গলায়। এক্সকিউজ মি। ঘুরে তাকাতে এক লাফে হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো কৃষাণুর। সেই মেয়েটা যাকে ও বইয়ের দোকানে দেখেছিল, ওর দিকে মেয়েটা একভাবে তাকিয়ে রয়েছে। তুমি মানে আপনি এখানে? আমি এখানেই ভর্তি হয়েছি, কিন্তু আপনাকে তো ভর্তি হওয়ার পর থেকে দেখিনি। আপনিও কি এই নতুন? আমি অনেক দিনের, আসলে গত 2 দিন আসিনি তো, তাই দেখতে পাননি। ও আচ্ছা, একটু সরে বসুন দেখি। বসবো এখানে। ততক্ষণে কৃষাণুর মনে হাজার হাজার প্রজাপতি তাদের রঙিন ডানা মেলে উঠতে শুরু করেছে। এই মেয়েটা ওর পাশে বসে পড়ল। এও কি বাস্তবে ঘটছে? কিন্তু এগুলো মনে হওয়ার সাথে সাথেই নিজের মনকে শক্ত করল। একদম এসব দিকে মন দিলে হবে না। ওকে একটা চাকরি যত তাড়াতাড়ি সম্ভব পেতেই হবে। তাছাড়া রুমি চলে যাওয়ার পর ও প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন কোনো মেয়েকে নিজের জীবনে আনবে না। সেই প্রতিজ্ঞাও ভাঙতে পারে না। আপনার নামটা কি সেটাই তো জানা হয়নি। কৃষাণু ফিরে তাকায় অপর্ণার দিকে। এতক্ষণে একটু ধাতস্থ হয়েছে। ছোট্ট করে নিজের নামটা বলে, তারপর জিজ্ঞাসা করে, আপনারা তো কৃষ্ণনগরে নতুন, তাই না? ওই কদমতলা ঘাটের ওখানে একটা বাড়ি কিনেছেন। বাবা, সে খবর জোগাড় করে ফেলেছেন? জোগাড় করিনি, ওই বইয়ের দোকানে যে ছেলেটা আগের দিন বইগুলো দিচ্ছিল, সে আমার বন্ধু। ওই বললো আমাকে। ওর আগে একদিন নাকি আপনার বাবার সাথে দোকানে গিয়েছিলেন, তখনই শুনেছিল। বুঝলাম। আর বিশেষ কথা হয় না ওদের মধ্যে। ক্লাসে সারাক্ষণ দুজনে চুপচাপই ছিল। তবে দুজনেই মাঝে মাঝেই একে অপরকে আর চোখে দেখছিল। সেই দেখার মধ্যে একটা বিশেষ ভাব লুকিয়েছিল। ক্লাস শেষে বাইরে বেরিয়ে অপর্ণায় প্রথম কথা বলে, তো আপনার বাড়ি কি এই আশেপাশেই নাকি দূরে কোথাও? না না, এখানেই, ওই ঘূর্ণিতে। আপনি হয়তো চিনবেন না, নতুন এসেছেন তো। আচ্ছা আচ্ছা, বেশ, তবে আজ আসি। হ্যাঁ, পরের দিন দেখা হবে। ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। এই বলে মেয়েটা পা বাড়ায়। কৃষাণু কিছু একটা বলতে চায়, কিন্তু আটকে নেয় নিজেকে।
না, এখনই ফোন নাম্বার চাওয়াটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। আর ও তো এসব ব্যাপারে কিছু মাথা ঘামাতে চায় না। তাও কেন মেয়েটাকে দেখলেই ওর পেটের ভেতরটা গুড়গুড় করে উঠছে কে জানে। মানুষের মন বড় অদ্ভুত। সে যা চায় অনেক ক্ষেত্রেই সেটা মুখ ফুটে প্রকাশ করতে পারে না, অথচ বলতে না পারার জ্বালায় নিজের ভেতরেই গুমড়ে কেঁদে বেড়ায়। একই পরিস্থিতি হয়েছে কৃষাণুর। দুজনেই ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে উঠেছে। অপর্ণাই পরের দিন পড়তে এসে প্রথম কৃষাণুর থেকে ওর ফোন নাম্বার জোগাড় করেছিল। আপনার ফোন নাম্বারটা যদি, মানে খুব সমস্যা যদি না হয় দিতে আর কি। আসলে আমি তো এখানে নতুন, মানে এই ব্যাচেও, তাই যদি কোনো সময় কিছু দরকার হয় তাই আর কি। না না, অসুবিধার কি আছে। মানে বলছিলাম কি যে আপনি সব সময় এরকম আমতামতা করে কথা বলেন কেন বলুন তো? তুমি পাশে থাকলে সবটা যে কি করে গুলিয়ে যায়, কথা বলবো কি করে। হ্যাঁ, কি? না না না, কিছু না, মানে বলছিলাম যে আপনি যদি আপনি করে না বলে তুমি করে বলতেন, মানে আপনি ডাকটা শুনতে কীরকম যেন লাগে। আফটার অল আমরা ব্যাচমেট। আসলে নিজেকে কেমন যেন 70 বছরের ঠাকুরদা মনে হয়। ও তাই বলুন, বেশ তাই হবে। আজ থেকে আপনি নয় তুমি। অবশ্য বন্ধুদের মধ্যে কেউ আপনি তো বলেও না, ঠিক কি না? এই বলে অপর্ণা হেসে উঠল। আর তখনই কৃষাণু লক্ষ্য করল হাসলে অপর্ণার দুই গালেই ছোট্ট করে টোল পড়ে। ওরা দাঁড়িয়েছিল কোচিংয়ের ব্যাচের বাইরে, রাস্তার ধারে। সকালের মিঠে রোদ এসে অপর্ণার মুখের ওপরে পড়ছিল, আর সেই আলোয় ওর মুখে একটা অদ্ভুত জ্যোতি ফুটে উঠেছিল যেন। কৃষাণু বুঝতে পারল আরও গভীরে তলিয়ে যাচ্ছে। রুমি চলে যাওয়ার পর নিজের কাছে যে প্রতিজ্ঞা সে করেছিল সেটার বাঁধন যেন নিজে থেকেই ভেঙে কোথায় হারিয়ে যাচ্ছে। নতুন করে এই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছে। বেশ চলো, দেরি হয়ে যাচ্ছে। ওই জানলার ধারের জায়গাটাতে বসবো কিন্তু আগের দিনের মতো। হ্যাঁ, এটাই ভালো জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওখানেই বসবো। দুজনে একসাথে এই বলে পড়তে ঢুকে যায়। এরপর থেকে প্রায়ই দুজনকে একসাথে শহরের নানা জায়গায় ঘুরতে দেখা যায়। কৃষাণু হয়ে ওঠে অপর্ণা কৃষ্ণনগরের ঘোড়ার ট্যুরের গাইড, আর অপর্ণা হয়ে ওঠে উৎসুক ট্রাভেলার। কৃষাণুর কথাতেই অপর্ণা একটা সাইকেলের ব্যবস্থা করে। আগে ওর নিজের একটা সাইকেল ছিল যদিও, কিন্তু ওটা আর এখানে আনা হয়নি। তাই এখানে একটা সেকেন্ড হ্যান্ড মোটামুটি ভালো অবস্থায় থাকা একটা লেডিস সাইকেল অপর্ণা ওর বাবাকে বলে জোগাড় করিয়ে নিয়েছে। প্রথমে ওর বাবা একটু অবাক হয় এই কথায়। সাইকেল সাইকেল চালাবি? আমি তো সাইকেল চালাতাম বাবা, অনেকের থেকে ভালো জানি সাইকেল চালানো। সেসব তো জানি, কিন্তু এতদিন চালাসনি। আর তাছাড়া ওই ঘটনাটা। বাবা, ওই ঘটনাটা না আমার জীবনটাকে পুরো ওলটপালট করে দিয়েছে। কিন্তু ওটার ভয়ে যদি সবকিছু বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকি তাহলেও তো জীবন চলবে না, তাই না? তুমি তো বলতে আমাদের জীবন হচ্ছে খরস্রোতা নদীর মতো, যতই নানা ধরনের বাধা বিপত্তি আমাদের আটকে দিতে চাক, আমাদেরকে সেই বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতেই হবে, বয়ে নিয়ে যেতে হবে জীবনটাকে। সে তো জানি মা, আমি তো তোকে ছোট থেকে সেই শিক্ষাই দিয়ে এসেছি। কিন্তু কি বলতো, ভয় হয় খুব। বাবা তো একে তোর মাকে হারিয়েছি, আর তোকে হারাতে পারবো না। তাই যা করিস সাবধানে করিস। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমিও তো চিন্তা করো না। এরপর অপর্ণার বাবা ওর জন্য একটা সাইকেল বন্দোবস্ত করে দেয়। সেই সাইকেল করে কৃষাণু আর অপর্ণা কৃষ্ণনগরের নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকে। ঘাটের ধারে বসন্তের বিকেলে বসে থাকা থেকে অনেক দূরে একসাথে ঘুরতে যাওয়া। দুজন দুজনের সঙ্গ উপভোগ করে প্রতিনিয়ত। পাড়ার চায়ের দোকানে মাটির ভাঁড়ে চা খাওয়া,
ফুচকা খাওয়ার কম্পিটিশন করা, সবই ওদের দুজনে একে অপরকে আরো ভালো করে চেনার পথ সহজ করে তোলে। কিন্তু কৃষাণু লক্ষ্য করে একটা বিষয় অপর্ণা সব সময় এড়িয়ে যেতে চায় ওর কাছ থেকে। তোরা কৃষ্ণনগরে চলে এলি কেন হঠাৎ? তোর বাড়ি তো বলেছিলি কল্যাণীর দিকে ছিল, তাহলে হঠাৎ ওখান থেকে এখানে? ওই আসলে মানে বাবার ওখানে থাকতে ভালো লাগছিল না, আর মার মা মারা যাওয়ার পর তাই বাবা অন্য কোথাও চলে যেতেও চাইছিল। তখনই আমাদের একজন চেনা লোক, ওনার বাড়ি কৃষ্ণনগরই, উনি বললেন এখানে চলে আসতে, তাই আর কি এখানেই এখন। এই বলে চুপ করে যায় অপর্ণা। পুরোটা মিথ্যেও বলেনি, সত্যি ওর বাবাই চাইছিল অন্য কোনো জায়গায় ওকে নিয়ে চলে যেতে, কিন্তু আসল কারণটাও বলেনি কৃষাণুকে। আসলে ও ভয় পায়, যদি আসল কারণটা জানলে কৃষাণু ওর সাথে আর কথা না বলে। মানুষকে হারিয়ে ফেলতে বড্ড ভয় পায় ও। আর ওর যা পাস্ট, তাতে করে সেটা জানার পর যে কোনো মানুষ ওকে ছেড়ে চলে যাবে, এটাই মনে করে অপর্ণা। তাই প্রতিবার যখন কৃষাণু ওকে ওর অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন ও সেই প্রসঙ্গ এড়িয়ে যায়। ভালোবাসার মানুষকেও হারাতে চায় না, হারাতে পারবেও না। এরকম ভাবে একটা ঘটনা যে ওর সামনে চলে আসবে আর যার জন্য সবটা ঘেঁটে যাবে ওর জীবনে, সেটা ভাবতেও পারেনি কৃষাণু। সকালে ঘুম ভাঙার পর হাতে মোবাইলটা নিতেই কৃষাণু দেখেছিল অপর্ণার মেসেজগুলো। আজকে দেখা করব, তোর সাথে কিছু কথা আছে আমার জরুরি। আজকেই দিন সেগুলো বলার। 12টা নাগাদ বেরিয়ে হাই স্ট্রিটের সামনে চলে আসবি। মেসেজগুলো দেখে প্রথমে একবার ভুরু কুঁচকায় কৃষাণু, তারপর কি একটা মনে হতে ক্যালেন্ডারটা খুলতেও দেখে আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তখনই ঠিক করলো ও যে আজকে অপর্ণাকে সব কথা বলবে, নিজের মনের কথা জানাবে। 4 বছর আগে আজকের দিনে রুমিওকে ছেড়ে চলে গিয়েছিল। যাওয়ার আগে বলে গিয়েছিল যে ও নাকি আরো ভালো কাউকে ডিজার্ভ করে। এখন কৃষাণু বুঝতে পারছে সে আরো ভালো কেউটা অপর্ণাই, তাই ওকে আর দূরে সরে যেতে দেবে না কোনোভাবেই। 12টা বাজার আগেই বাড়ি থেকে বেরোয়। হাই স্ট্রিট মোড়ে পৌঁছতেই পিছন থেকে একটা ডাক শুনতে পায়। সেদিকে তাকিয়ে দেখে ওর কম্পিটিটিভ এক্সামের ব্যাচেই পড়ে একটা মেয়ে, ওর পাশের পাড়াতেই বাড়ি। সেই মেয়েটা ওর দিকেই এগিয়ে আসছে। কৃষাণু, একটু কথা আছে তোর সাথে। ভালোই হলো এখানে দেখা হয়ে গেল। হ্যাঁ বল, ভর দুপুরে এখানে কি করছিস? এরপর মেয়েটার সাথে কথা বলে যা বুঝলো প্রেম ঘটিত ব্যাপার, সেখানে ওকে ম্যানেজ দিতে হবে ওর বাড়ির লোককে। মেয়েটার বাড়ি কৃষাণুদের পাশের পাড়াতেই, ফলে ওকে চেনে। তাই কৃষাণুও বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেয়েটা এমনিই একটু গায়ে পড়া গোছের, কিন্তু এত সহজে কৃষাণু মেনে যাওয়ায় খুশি হয়ে জড়িয়ে ধরে ওকে থ্যাংক ইউ জানিয়ে নাচতে নাচতে চলে যায়। এক এত বড় মেয়েকে ওভাবে প্রায় নাচতে নাচতে যেতে দেখে হাসিই পায় কৃষাণুর। সেদিকে তাকিয়ে ফিক করে হেসেও ফেলে। তারপরে ঘাড় ঘোরাতে বিপদটা বুঝতে পারে। ও দেখে ওর থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে রয়েছে অপর্ণা, ওর দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে। দেখেই বোঝা যাচ্ছে পুরো ঘটনাটা দূর থেকে দেখেছে ও, আর তাতে প্রচন্ড শকড।
তারপর কৃষাণুকে কিছু বলার সুযোগ না দিয়েই ও সাইকেলের মুখ ঘুরিয়ে চলে যেতে থাকে। আর আরে আরে শোন, চলে যাচ্ছিস কেন? কিন্তু অপর্ণা দাঁড়ায় না। কৃষাণু ওর কাছে যাওয়ার আগেই তীরের বেগে সাইকেল চালিয়ে চলে যায় সে। শেষ একবার পিছন ফিরে কৃষাণুর দিকে তাকিয়েছিল, আর সেই দৃষ্টিতে কৃষাণু দেখেছিল একরাশ আশাভঙ্গ আর কষ্টের ছাপ। বাড়ি থেকে গত 2 দিন বেরোয়নি অপর্ণা। ওর কিছুই আর ভালো লাগছে না। গত 8-9 মাস ধরে যে স্বপ্নটা নিজের ভেতরে লালন করে আসছিল, সেটা যে এভাবে এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাবে সেটা ভাবতেই পারছে না অপর্ণা। প্রেম উদযাপনের দিনে ও যেটা নিজের চোখে দেখল, সেটা ওর মনের সমস্ত প্রেম ভাবনাকে যেন গলা টিপে খুন করেছে। সেদিনকে কৃষাণুকেও ডেকেছিল, ভেবেছিল নিজের মনের কথা ওকে জানাবে। ছেলেটাকে প্রথম যেদিন দেখেছিল সেদিন থেকে ভালো লেগে গেছিল। তারপর ধীরে ধীরে ওদের মধ্যে আলাপ হয়, বন্ধুত্ব তৈরি হয়। অপর্ণা এতদিন পর আবার কাউকে নতুন করে বিশ্বাস করতে পারছিল। ভেবেছিল এই ছেলেটাই হয়তো তার জীবনকে নতুন খাতে বয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। কারণ এর আগে একবারই যাকে ভালোবেসেছিল, সেই ওর জীবনটাকে নরক করে তুলেছিল। এবারে অপর্ণার অতীতটা একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সেখানে আঘাত পেলে কতটা ভেঙে যেতে পারে। ক্লাস 11-এ পড়ার সময় অপর্ণা ওর থেকে 5 বছরের বড় একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ছেলেটা বিশেষ সুবিধার ছিল না, পড়াশোনার লাইনে সে থাকেনি। নানা রকম ব্যবসা, 2 নম্বরী কাজে নিজের হাত পাকিয়ে ফেলেছিল। সবাই অপর্ণাকে সাবধান করেছিল ঠিকই, কিন্তু প্রথম প্রেম সেসব মানা শোনেনি। কলেজে ওঠার পর প্রথম 1 বছর অবধি মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর থেকেই শুরু হয় ঝামেলা। অপর্ণা বুঝতে পারে এই ছেলেকে সে কোন দিন ঠিক রাস্তায় নিয়ে আসতে পারবে না, তাই সে চেষ্টা করেছিল সম্পর্ক থেকে সরে আসা। এই বিষয়টা বুঝতে পেরেছিল সেই ছেলেটা, ফলে রাগের মাথায় সে প্ল্যান করেছিল একটা ভয়াবহ ঘটনার। 4 বছর আগে ভ্যালেন্টাইন্স ডের দিনে একসাথে সময় কাটানো, এই অজুহাত দিয়ে অপর্ণাকে নিয়ে বেরোয় সে। তারপর সুযোগ বুঝে একটা পতিতাপল্লীতে ওকে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছিল। অপর্ণা প্রথমে পুরো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু তারপর যখন বুঝতে পারলো তখন ওর করার কিছুই ছিল না। বিক্রির পরপরই ওর উপরে অত্যাচার শুরু হয়ে গেছিল। ও ভেবেছিল এটাই হয়তো ওর জীবনের ভবিতব্য, আর কোনোদিন এখান থেকে বাইরে বেরোতে পারবে না। কিন্তু বেরোতে পেরেছিল। ওখানকারই একটা মেয়ে লুকিয়ে একটা মোবাইল এনে দিয়েছিল ওকে। সেটা থেকে ওর বাড়িতে যোগাযোগ করে। ওর বাবা মা ততক্ষণে মেয়ের চিন্তায় প্রায় শয্যা নিয়েছিল। মেয়ের ফোন পাওয়ার সাথে সাথেই স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করে ওনারা অপর্ণাকে ফিরিয়ে আনেন। কিন্তু ততক্ষণে অপর্ণা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। বাড়ি ফেরার পরও পাথরের মতো হয়ে গিয়েছিল অনেকদিন। মেয়েকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারেননি মা। মেয়ের চিন্তায় আগেই শয্যাশায়ী হয়েছিলেন তিনি। এবার ক্রমে আরো অসুস্থ হয়ে পড়লেন, এবং এইভাবেই একদিন অপর্ণা আর ওর বাবাকে পিছনে ফেলে চলে গেলেন না ফেরার দেশে। অল্প কয়েকদিনের মধ্যেই দুটো এরকম ঘটনায় আরো প্রচন্ডভাবে শক পায় অপর্ণা। তখন অমিতাভ
মেয়েকে আরো বেশি করে আঁকড়ে ধরে। এইসব কথা ভাবতে ভাবতে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল অপর্ণা। ভেবেছিল আর কোনোদিন কাউকে ভালোবাসার মতো ভুল করবে না, কিন্তু মন তো মানতে চায় না। তাই কৃষ্ণনগরে এসেই আবার ভালো লাগতে শুরু করেছিল একজনকে, কিন্তু এবারও তার কাছ থেকে আঘাতটা পেল। পরশুদিন কৃষাণুকে ডেকে ও মাঠে যাওয়ার আগে একবার মেন শহরের দিকে গিয়েছিল কয়েকটা জিনিস আনার জন্য। তখনই ও দেখতে পায় কৃষাণুকে আর সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে আগেও দেখেছে ও পড়ার ব্যাচে। মেয়েটা কৃষাণুর চেনা, তাই দুজনে মাঝে মধ্যেই কথাবার্তা বলতো, কিন্তু এটা ঠিক পছন্দ হতো না অপর্ণার। আসলে কৃষাণুর পাশে অন্য কোনো কাউকে সহ্য করতে পারত না ওর ইনসিকিউরিটির জন্য। কিন্তু সেদিনকেও দেখেছিল মেয়েটা হঠাৎই কৃষ্ণকে জড়িয়ে ধরে, তারপর চলে যাওয়ার সময় পিছনে ফিরে তাকিয়ে হাসেও। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে কৃষাণুও হেসেছিল। তখনই অপর্ণা বুঝে যায় কৃষাণুর জীবনে ওর কোনো স্পেশাল প্লেস নেই, ও শুধুই ভালো বন্ধু। কিন্তু ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারেনি। বুক ফাটা কান্না গলা বেয়ে ক্রমশ উঠে আসছিল। তখনই কৃষাণু পিছনে ফিরেছিল আর অপর্ণাকে দেখে অবাক হয়ে গেছিল। অপর্ণা আর কোনো কথা বাড়ায়নি, চুপচাপ বাড়িতে ফিরে নিজের ঘর বন্ধ করে কান্নায় বিছানার সাথে মিশে গিয়েছিল। ওর এই আচরণ দেখে ওর বাবা অনেকবার মেয়ের কাছে আসতে চাইলেও অপর্ণা আসতে দেয়নি। আজ 2 দিন পর একটু স্বাভাবিক হতে সুইচ অফ করা ফোনটা অন করে। তখনই ফোনে পর পর কৃষাণুর করা অনেকগুলো মিসড কল মেসেজ দেখে, কিন্তু কোনোটাই সিন করে না। তখন খেয়াল করে একটা অফিসিয়াল মেল এসেছে ওর ইনবক্সে। লাস্ট যে চাকরির ইন্টারভিউটা দিয়েছিল তাতেও সিলেক্ট হয়ে গেছে। কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওকে মেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, সাথে জয়েন করার ডেট। কিন্তু চাকরিটা করতে হলে ওকে কলকাতায় গিয়ে থাকতে হবে। মেলটা দেখে ওর চোয়াল শক্ত হয়ে গেল। কলকাতা? আবার তাহলে সবকিছু ছেড়ে চলে যেতে হবে? তখনই কি একটা মনে হলো আর ফোনটা অফ করে বাবার কাছে চলে গেল কথা বলার জন্য। আজ 1 সপ্তাহ হয়ে গেল কৃষাণুর সাথে অপর্ণার কথা হয় না। এক একটা দিন যেন এক একটা যুগের মতো লাগছে কৃষাণুর কাছে। অপর্ণার সঙ্গে ডেইলি গল্প করা, কথা বলা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গিয়েছিল ওর কাছে। হঠাৎ করে সেই অভ্যাসে ছেদ পড়ায় খুব অস্বস্তি লাগছে ওর। কতবার করে ফোন মেসেজ করছে অপর্ণাকে, কিন্তু সেই মেয়ে কোনো উত্তরই দিচ্ছে না। এখন নিজের উপরেই রাগ ধরছে তার। কেন যে সেদিন সঞ্জনার সাথে দাঁড়িয়ে কথা বলতে গেল, মেয়েটা ওভাবে যে ওকে জড়িয়ে ধরবে সেটাও বুঝতে পারেনি। আর অপর্ণাও যে ওই সময় ওখানে থাকবে সেটাও জানত না। ও অনেক চেষ্টা করেছিল ওকে বোঝানোর, কিন্তু অপর্ণার দাঁড়ায়নি। সেদিনের পর থেকে ওদের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। কৃষাণু কিচ্ছু বুঝতে পারে না ও কি করবে। অপর্ণার বাড়িটাও যদি চেনা থাকতো তাহলে চলে যাওয়া যেত, কিন্তু সেটাও তো সম্ভব হচ্ছে না। এখনো কি করবে? আচমকা একটা ডাকে সম্বিত ফেরে। ও শোনে শান্ত ডাকছে ওকে। কৃষাণু, কৃষাণু আছিস? জলদি আয়, আছিস বাড়িতে? এভাবে ডাকছে কেন শান্ত? কি হলো আবার? কৃষাণু বাইরে বেরিয়ে দেখে শান্ত প্রচন্ড জোরে হাঁপাচ্ছে আর ওর নাম ধরে চিৎকার করে ডাকছে।
এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি জলদি। আরে হয়েছেটা কি সেটা তো বলবি। ও ও চলে যাচ্ছে, সময় নেই, তাড়াতাড়ি চল ব্যাং। কে চলে যাচ্ছে? কি বলছিস তুই? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। হতচ্ছাড়া তোর অপর্ণার কথা বলছি, ও চলে যাচ্ছে তো কৃষ্ণনগর ছেড়ে, চাকরি পেয়ে গেছে। কৃষাণুর পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল প্রায়। অপর্ণা চলে যাচ্ছে? ওকে কিচ্ছু জানায়ও নি এই ব্যাপারে? ও যে ওকে কত ভালোবাসে সেটা কোনোদিন তাহলে বলা হবে না? আর মাথা কাজ করে না কৃষাণুর। ও ধপ করে মাটিতে বসে পড়ে। চলে যাচ্ছে, কিন্তু আমাকে একবারও জানালো না। তাহলে এখন? ওই জন্যই তো বলছি চল, 1:30 একটা ট্রেন আছে, এখন 1টা বেজে গেছে, টাইম নেই ভাই, তাড়াতাড়ি চল। কিন্তু যাওয়া কি ঠিক হবে? ও যদি পছন্দ না। আর কথা বলার সুযোগ পায় না কৃষাণু। ততক্ষণে শান্ত ওর গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তোকে না শালা কেলিয়ে কাঁঠাল বানিয়ে দেওয়া উচিত। যে মেয়েটাকে ভালোবাসো সে চলে যাওয়ার সময় ইগো দেখাচ্ছ তুমি। তুই শালা মর, তোর জীবনে কিচ্ছু হবে না। রুমি ছেড়ে গেছিল, ঠিকই করেছিল। থাপ্পড়টা খেয়ে আর শান্তর মুখে গালি শুনে কৃষাণুর বুকের মধ্যে ঝড় উঠল নতুন করে। মাটি থেকে উঠে শান্তর দিকে ফিরে দৃঢ় গলায় বলল, তোর বাইকটা নিয়েছিস তো? কোথাও দাঁড়াবি না, সোজা স্টেশন যাবি, আর একটা মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। শান্ত আর কোনো কথা বলে না। নিজের বাইকে স্টার্ট দিতেই কৃষাণু উঠে পড়ে আর তারপর স্পিড তুলে দেয় বাইকের। রাস্তা দিয়ে ঝড় তুলে বাইক এগোলে আজকের রাস্তায় অন্য দিনের থেকে অনেক বেশি ভিড় যাবে। স্টেশনে ওরা যখন পৌঁছল তখন 1:29। আমি বাইকটা পার্ক করছি এখানে, তুই যা, দেরি করিস না আর। কৃষাণু কোনো উত্তর দেয় না। এক দৌড়ে স্টেশনের ভেতরে ঢুকে যায়। ঢুকতেই দেখে ট্রেন প্রায় ছাড়বো ব্যাপার। চারিদিকে লোকে লোকানো। কোথায় খুঁজবে অপর্ণাকে? ওই অত ভিড়ের মধ্যেও অসহায়ের মতো অপর্ণার নাম ধরে চিৎকার করতে শুরু করে কৃষাণু। পাগলের মতো এদিক ওদিক দৌড়ে বেড়াতে যায়, কিন্তু মানুষজনের ভিড়ে ক্রমে আটকা পড়ে। এমন সময় ট্রেন হুইসেল বাজিয়ে দেয়, তারপরে বিকট শব্দ করে ট্রেনটা ছেড়ে দেয়। কৃষাণু থমকে যায়। ও দেখে ওর চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যেতে থাকে, দূরে, আরো দূরে। চলে গেলি? তুইও আমাকে ভুল বুঝলি অপর্ণা। আমি তো শুধু তোকেই ভালোবাসতাম। তোকেই তো সবটা বলার জন্য সেদিন গেছিলাম। একটা ঘটনায় আমাকে ভুল বুঝলি। এবার আমার কি হবে একবারও ভেবে দেখলি না? স্টেশনের মেঝেতেই বসে পড়ে ও, চশমা খুলে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে সামনের দিকে। তখনই ওর পিঠে কে যেন একটা হাত রাখে। আস্তে আস্তে পিছনে ফিরে তাকাতে দু চোখে জল ভরা আবছা দৃষ্টিতেও দেখে আর অবাক হয়ে যায়। এই ঘাটের ধারটা কৃষাণুর খুব প্রিয়। মাত্র দুবারই এসেছিল, শুধু রুমির সাথে। তারপর আর এদিকে আসা হয়নি রুমি চলে যাওয়ার পর। একটু গলির ভেতরে, কিন্তু খুব নির্জন জায়গাটা। এখন ওখানে জলে পা ডুবিয়ে কৃষাণু বসে আছে, আর ওর কাঁধে মাথা রেখে আছে অপর্ণা। এভাবে সারপ্রাইজ দিবি সেটা বুঝতেই পারিনি। সত্যি তোর মাথায় আসেও বটে। আমার প্ল্যান না এসব মিস্টার, এসব সবই আপনার ওই বন্ধু শান্তর প্ল্যান। মানে ওর প্ল্যান? বুঝলাম না। অপর্ণা তখন সবটা জানায় ওকে। শান্ত খুঁজতে খুঁজতে ওদের বাড়ি চলে গিয়েছিল।
গিয়ে অপর্ণা ওর বাবার সামনে কৃষাণুর কথা বলেছিল। অপর্ণাকে জানিয়েছিল যে কৃষাণু ওকে কতটা ভালোবাসে, আর সেদিনকে যেটা দেখে অপর্ণা ভুল ভেবেছিল সেটাও। অপর্ণার বাবাকে জানায় কৃষাণুর স্ট্রাগলের কথা, জেদের কথা। এও জানায় ও যতজনকে চেনে তাদের মধ্যে কৃষাণু সবার চেয়ে আলাদা। অপর্ণা তখনই ছুটে যেতে চেয়েছিল কৃষাণুর কাছে, কিন্তু শান্ত আটকায় ওকে। তারপর ওর প্ল্যানটা ওদের জানায়। সেই প্ল্যান অনুযায়ী আজ অপর্ণা ট্রেনে করে কলকাতা যাবে এই খবর নিয়ে শান্ত কৃষাণুর বাড়ি যায়। তারপর ওকে নিয়ে স্টেশনে পৌঁছয়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল অপর্ণা। অপর্ণা কলকাতা চলে যাবে ঠিকই, কিন্তু ওর জয়েনিং এর ডেট আরো 1 সপ্তাহ পর। কিন্তু কৃষাণুকে অন্য কথা জানানো হয়েছিল। ওকে শান্ত বলেছিল আজই অপর্ণা চলে যাচ্ছে, শুধুমাত্র ওকে এতদূর টেনে আনার জন্য। এই মিথ্যাটা বলা হয়েছিল ওকে, আর ওর মুখ দিয়ে এটা বলানোর জন্য যে ও আসলেই অপর্ণাকে ভালোবাসে। সবটা শোনার পর কৃষাণু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ছেলেটার কাছে আমি আবার ঋণী হয়ে গেলাম। এইরকম বন্ধু যেন সবাই পায় সবার জীবনে। শুধু ওই ভালো, আমি নই? তুই তো আমার লক্ষ্মী জানা, তুই ভালো না হলে হয়, কিন্তু লং ডিস্টেন্স মানে পারবো তো আমরা? আমি তোর হয়েই থাকবো, কেন টেনশন করছিস? দেখিস সব ঠিক থাকবে। ভালোবাসিস তো আমায়, ভালোবাসলে ভরসা রাখতে হয়, বুঝলি হাদারাম? কৃষাণু মুচকি হাসে ওর কথা শুনে, তারপর অপর্ণার গাল টিপে দেয়। দুজনে খুনসুটিতে মেতে ওঠে। গাছের পাতাগুলো হালকা হাওয়ার দোলে দুলে ওঠে। এক সরল স্নিগ্ধ প্রেমের গল্পের সুন্দর অবশেষে সাক্ষী হয়ে থাকে প্রকৃতি। এতক্ষণ আপনারা শুনছিলেন কৌস্তভ দাসের লেখা গল্প অপেক্ষার পরে। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অনন্যা, বান্টি, কৌস্তভ এবং সোহম। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ। তাহলে গল্পটি কিরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।